গুড মর্নিং। আই লিভ অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। এবং আজকে আমি তোমাদের সামনে যেটা নিয়ে উপস্থিত হয়েছি, এসএলএসটি বাংলা ক্লাস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। বিগত 2016 সালে লাস্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল এবং 2025 সালে এসে পুনরায় আবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে নতুন করে শিক্ষক শিক্ষিকা নেওয়ার জন্য। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং তোমাদের সকলের ক্ষেত্রে একটা খুশির সংবাদ। তো চলো আজকে আমরা সে বিষয়ে জেনে নিই যে কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে, কিভাবে নম্বর ডিস্ট্রিবিউশন হবে, সিলেবাসটা কি হবে এবং কিভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো সেই বিষয়ে আজকে এই লাইভ ক্লাসের আয়োজন। তো আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা একটা চাকরি পরীক্ষায় বসতে গেলে আমরা প্রথম তার নিয়মকানুন সম্পর্কে জানি, তারপর তার ফর্ম ফিল আপ করতে হয়, তারপর সেখানে সিলেবাস থাকে, সে বিষয়ে পড়াশোনা করতে হয়। তো আজকে আমরা সেই বিষয়ে আলোকপাত করতে চলেছি। তো চলো দেখা যাক। এসএলএসটি বেঙ্গলি, তো সেখানে প্রথম আমি যে জিনিসটা দেখাবো তোমাদেরকে, নোটিফিকেশান ডেট রিলিজ হয়েছে 30th মে 2025। অনলাইন রেজিস্ট্রেশন ডেট স্টার্টেড হয়েছে 16th জুন 2025 5 PM। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন সেটা হলো 14th জুলাই 2025। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস 14th জুলাই 2025। WBSSC SLST এক্সাম 2025 ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। রেজাল্ট ডেট 4th উইক অফ অক্টোবর 2025। ইন্টারভিউ ডেট 3rd উইক অফ নভেম্বর 2025। পাবলিকেশন অফ প্যানেল 24th নভেম্বর 2025 এবং সর্বশেষ হলো গিয়ে 29th নভেম্বর 2025, যেখানে তোমাদের বহু প্রতীক্ষিত ফলাফল এবং তোমরা চাকরিতে নিয়োগের যে একটা গ্রিন সিগন্যাল সেখানে তোমরা পেয়ে যাবে। তো এবার চলে আসি আমাদের পরবর্তীতে। দেখো, এসএলএসটি যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেখানে দুটো ধাপে শিক্ষক নিয়োগ হবে। প্রথম হলো 9-10 এবং দ্বিতীয় হলো 11-12। এবার 9-10 এবং 11-12-এ সিলেবাস এবং হলো গিয়ে তোমার একাডেমিক কোয়ালিফিকেশান সেক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। তো সেই জায়গাগুলোতে আমরা দেখব যে কোথায় কীরকম পার্থক্য রয়েছে, কোথায় কত সিট আছে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই জায়গাতে আমরা এখানে দেখছি, দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 to 10 সেখানে সিট রয়েছে 23,212 এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12 তার জন্য সিট রয়েছে 12,514টি। টোটাল 35,726টি পোস্টের জন্য বিজ্ঞাপন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো সত্যি একটি আনন্দের খবর, কারণ এত বিজ্ঞাপন, এত সংখ্যক শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন এর আগে 9-10 এবং 11-12 স্তরে আগে কখনো হয়নি বললে চলে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে একটা বড় একটি অপরচুনিটি রয়েছে। তার জন্য তোমাদেরকে সেভাবে তৈরি হতে হবে যে কিভাবে চাকরিটাকে তোমরা নিজেদের করায়ত্ত করবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেখানে পোস্ট নেম। দেখো, এখানে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট, তারপর রয়েছে তোমার SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9 to 10 তাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে 500 টাকা এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাগবে 200 এবং হলো গিয়ে 11-12-এর ক্ষেত্রে সেমভাবেই 500 এবং 200 রাখা হয়েছে। এটা একটা বড় প্রশ্ন থেকে যায়, কারণ তোমরা যেহেতু এখনও কেউই কর্মজীবনে প্রবেশ করোনি, সবাই কেউ সদ্য একাডেমিক কোয়ালিফিকেশান কমপ্লিট করেছো, চাকরি বাকরির জন্য চেষ্টা করছো, আবার অনেকে বেশ কিছুদিন বসে আছে একাডেমিক কোয়ালিফিকেশানটা কমপ্লিট করে। তো সেখানে টাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকার প্রয়োজন হবে। তো যারা জেনারেল ক্যাটেগরি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তোমার 500 এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 200 টাকা ফর্ম ফিল আপের ফিস ধার্য করা হয়েছে। এর পরবর্তীতে দেখো, আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তো বলছি 100 নম্বরের পরীক্ষাটা কিভাবে ডিভিশন হবে সেই ডিভিশনটা আমরা তোমাদেরকে দেখাবো। এবার দেখো, এখানে প্রথম যেটা দেওয়া হয়েছে রিটেন এক্সাম, যেখানে 2016-র যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে 55 মার্কসের রিটেন এক্সাম হয়েছিল, কিন্তু এখানে দেখো 5 নম্বর বেড়েছে, অর্থাৎ
60 নম্বর রিটেন এক্সামের জন্য। এটাও তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটিস, কারণ কি লিখে বা লিখিত পরীক্ষাতে ভালো রেজাল্ট করে নিজেকে প্রমাণ করা। তো সেই জায়গাতে যত নম্বরটা বাড়ে তত যে নিজেদেরকে প্রমাণ করার জায়গাটা সেখানে পাওয়া যায়। তো দেখো এখানে 100-র মধ্যে তোমার রিটেন এক্সাম রয়েছে 60 নম্বর, এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে রাখা হয়েছে 10 মার্কস। এই 10 মার্কসের মধ্যে দেখো তোমাদের 60% অ্যান্ড অ্যাবোভ, সেখানে তোমরা 10-এর মধ্যে 10 পাবে, এবং কি বলছে বিলো 60% সেখানে তোমাদের 8 মার্কস দেওয়া হয়েছে। এখানে আরও তার থেকে নিচে যেটা রয়েছে 50% নিচে, তখন সেটা 6 মার্কস দেওয়া হবে। এবং যেটা প্রিয়র অফ টিচিং এক্সপেরিয়েন্স, সেই জায়গাতে অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যাদের হলো গিয়ে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তো তাদের জন্য এবার 2025-এর এসএলএসটিতে একটি বাড়তি সংযোজন করা হয়েছে। সেটি হলো গিয়ে 10 নম্বরের অভিজ্ঞতার উপরে নম্বর দেওয়া হয়েছে। তো সেখানে এই যে 10 নম্বর অভিজ্ঞতার উপর দেওয়া হয়েছে, দেখো বলছে অ্যাওয়ার্ডেড ফর এক্সপেরিয়েন্স অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ government aided or কি বলছে government sponsored school, the marks will be calculated based on 2 marks for each year of service in a permanent or কি বলছে contractual positions। তো যাই হোক, এই যে পার্মানেন্ট আর কন্ট্রাকচুয়াল পজিশনস, যদি কোনো শিক্ষক শিক্ষিকার অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের এখানে 10 নম্বর দেওয়া হবে, এবং তার ইয়ার ওয়াইজ তার নম্বরটা ডিভিশন হবে, সেটাও তোমরা দেখলে এখানে। এবার যেটা হলো গিয়ে ওরাল ইন্টারভিউ, অর্থাৎ কি বলছে মৌখিক পরীক্ষা যেটা হয়, তো বলছে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে এখানে তোমাদের রাখা হয়েছে হলো গিয়ে 10 নম্বর। এবং যেটা আরেকটা নতুন জিনিস, নবতম সংযোজন বলতে পারো, যেটা হলো গিয়ে লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ যেটা আমরা বলে থাকি ডেমো ক্লাস। যে একজন শিক্ষক শিক্ষিকা হতে গেলে প্রথমত হলো কি তার বাচনিক ভঙ্গি, তার পড়ানোর দক্ষতা কেমন, তো সেটা দেখে নেওয়া একটু প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে এই যে নবতম সংযোজন তোমাদের কাছে অনেকটা উৎসাহের ব্যাপার হতে পারে, যে তোমরা নিজেদেরকে প্রমাণ করার জায়গা পাবে। সেখানে কি হচ্ছে 10 নম্বরের যে জায়গাটা দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে অভিনন্দন জানিয়েই এগিয়ে আসতে হবে এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এবার দেখো আমরা যেটা দেব সেটা হলো গিয়ে এই যে রিটেন এক্সাম, একাডেমিক স্কোরিং এবং ইন্টারভিউ কোথায় কত নম্বর হলো টোটাল, বলছে রিটেন এক্সামের ক্ষেত্রে 60 মার্কস, একাডেমিক স্কোরিংয়ের ক্ষেত্রে 20 মার্কস, এবং বলছে ইন্টারভিউ প্লাস ডেমো ক্লাস তার জন্য হলো গিয়ে 20 মার্কস, টোটাল 100 মার্কসের হলো গিয়ে এসএলএসটি পরীক্ষা হবে। এবার আমরা চলে যাই পরবর্তীতে দেখো আমাদের এখনও সবাই কেউ বইপত্র খুলেছো, কেউ এখনও বইপত্র সংগ্রহ করছো, কেউ হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছো। তো সবার কাছে একটা মানে দ্বিধা বা দ্বন্দ্বের জায়গা থেকেই যায়, সেটা হলো কি সিলেবাসটা কী হবে। তো আজকে আমি তোমাদেরকে সিলেবাস সম্পর্কে যে দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে সেটা আমি অনেকখানি দূর করে দিতে পারবো আশা করছি। তো সেই জায়গাতে দেখো তোমরা একটুখানি যদি স্লাইডের দিকে নজর রাখো তাহলে দেখতে পাবে যে সিলেবাস সম্পর্কে কোথা থেকে কীরকমভাবে আসবে প্রশ্নপত্র, সে বিষয়ে আমি আলোকপাত করছি। তো সেখানে দেখো এখানে সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সাহিত্যের ইতিহাস আর একটা হলো কি টেক্সট বুক, অর্থাৎ হলো গিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত 9, 10 এবং 11, 12-এ যে টেক্সট বুকটা থাকে বাংলা, সেই টেক্সট বুক থেকে একটা পার্সন আসে, এবং কি বলছে যে তোমার সাহিত্যের ইতিহাস পোর্শন যেটা থাকে সেখান থেকে একটা থাকে নম্বর। এবার বলছে যে তোমার দেখো এখানে আমি লিখেছি এসএলএসটি সেকেন্ডারি লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ হলো কি তোমার নবম দশম শ্রেণীর যে সাহিত্যের ইতিহাস সিলেবাসে মূলত বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ ও কি বলছে ধারার একটি সংক্ষিপ্ত বিবরণ থাকে। এই সিলেবাসে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন লেখকের কাজ, সাহিত্যিক আন্দোলনের প্রভাব এবং হচ্ছে ভাষার বিবর্তন সম্পর্কে ধারণা রাখা হয়। তার পরবর্তীতে যেটা রয়েছে দেখো এখানে সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো, সেটা হলো গিয়ে এই যে সাহিত্যের যেটা যুগ বিভাগ, সেখানে কি বলছে যে 3টে যুগটাকে রাখা হয়। প্রথমত হলো কি প্রাচীন যুগ, অর্থাৎ বাংলা ভাষার আদি রূপ, চর্যাপদ এবং কি বলছে এই সময়ের সাহিত্যিক নিদর্শনগুলি এই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে। মধ্যযুগে যেটা রয়েছে বাংলা সাহিত্যের প্রথম দিকে লেখক যেমন কি হচ্ছে জ্ঞানদাস, মুকুন্দরাম চক্রবর্তী এবং বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার বৈষ্ণব সাহিত্য, মঙ্গল সাহিত্য সংক্ষিপ্ত আলোচনা থাকে। আধুনিক যুগে যেটা থাকে দেখো রেনেসাঁস এবং কি বলছে বাংলা গদ্যের সূচনা, বাংলা উপন্যাস, নাটক এবং কি হচ্ছে কবিতা ইত্যাদি বিষয় এই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তো যাই হোক দেখো আমরা সাহিত্যের ইতিহাস পাঠটা অনেকটা দেখিয়ে এলাম। এবার দেখো আরেকটি যেটা রয়েছে সৃজনশীল সাহিত্য, সেটা কি বলছে এই সিলেবাসে বিভিন্ন লেখকের সাহিত্যকর্মের মূল্যায়ন, ধরো রবীন্দ্রনাথ,
তিনি তার সমগ্র সাহিত্য জীবনে কি কি লিখেছেন, নাটক, উপন্যাস, গল্প, ছোট গল্প, তো বলছে যে সেই জিনিসগুলো সম্পর্কে কি বলছে যে আমাদের সাল তারিখ, কবে কি প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই বিষয়গুলো খুঁটিনাটি জানা। অর্থাৎ বলছে যে সিলেবাসের বিভিন্ন লেখকের সাহিত্যকর্মের মূল্যায়ন, তাদের কাজের বৈশিষ্ট্য এবং কি হচ্ছে সাহিত্যের বিভিন্ন ধারার উপর কি হচ্ছে আলোচনা করা হয়। এবার চলে আসি দেখো একটু গ্রামেটিক্যাল পার্টে, অর্থাৎ কি হচ্ছে ব্যাকরণগত দিকটা। বলছে ব্যাকরণগত দিকটাও এখানে থাকে, যেমন কি ভাষা ও ব্যাকরণ, বাংলা ভাষার বিভিন্ন দিক, যেমন কি হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য গঠন এবং কি হচ্ছে ব্যাকরণের নিয়মাবলী এই সিলেবাসেও থাকবে। তার সঙ্গে কি হচ্ছে নবম দশম শ্রেণীর কি হচ্ছে পাঠ্যপুস্তক, যেটা হলো গিয়ে আসল জায়গাটা। বলছে এটা আমরা সাহিত্যের ইতিহাস পাঠটা দেখলাম, এবার হলো গিয়ে নবম দশম শ্রেণীর কি হচ্ছে পাঠ্যপুস্তকের যে জায়গাটি। দেখো নবম দশম শ্রেণীর যে বাংলা পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত সাহিত্যিক কাজ এবং সেই সকল কাজের লেখকদের জীবন এবং কি হচ্ছে সাহিত্যিক অবদান এই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে। এবার যেটা দেখো কোন বইটা তোমরা ফলো করবে, সেটা হলো গিয়ে এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রত্যেকটি স্কুলে স্কুলে ছেলেমেয়েদেরকে পড়ানো হয়। এটা ক্লাস 9-এর একটি বাংলা বই। তা বলছে হলো কি এটিই হলো গিয়ে সরকারি বই এবং বলছে এই বইয়ে যে সিলেবাস কন্টেন্টটা যেটা রাখা হয়েছে, সূচিপত্র যেটা দেখবে, তো সূচিপত্র দেখবে ওখানে বলছে 9, 10 এবং 11, 12-এ কিছু নির্দিষ্ট সংখ্যক গল্প বা গদ্য পদ্য নিয়েই কি বলছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে জায়গাটা সেটা কি বলছে যে হয়ে থাকে। কিন্তু তুমি যখন সার্ভিস এক্সাম অর্থাৎ SLST পরীক্ষা দেবে তখন তোমাকে সূচিপত্রে যতগুলো গদ্য পদ্য রয়েছে, নাটক রয়েছে, প্রবন্ধ রয়েছে, তোমাকে কিন্তু সবগুলোই পড়তে হবে। এবং SLST পাওয়ার আরেকটি সব থেকে কি বলবো যে গোপন শর্ত যেটা দেখবে সেটা হলো গিয়ে তোমরা অনেকেই ভাবো যে বিভিন্ন রকম নোটস পড়লেই হয়তো আমরা SLSTটা পেয়ে যাব, না সেটা নয়। বলছে SLST পেতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে দাড়ি কমা সমেত বলছে প্রত্যেকটি গদ্য পদ্য, ছোট গল্প, উপন্যাস, নাটক যা কিছু আছে খুঁটিয়ে টেক্সটটাকে পড়তে হবে। এটাই হলো গিয়ে সব থেকে মূল মন্ত্র, এর বাইরে অন্য কিছু নেই। নোটস পরে আসবে, আগে তোমাকে টেক্সট সম্পর্কে জানতে হবে, কারণ টেক্সটের উপর যদি তোমার দখল থাকে তবে তুমি SLST পরীক্ষাটা তুমি ক্র্যাক করতে পারবে খুব ইজিলি। আর যদি টেক্সটের উপর যদি দখল তোমার না থাকে তাহলে কিন্তু তুমি মুখ থুবড়ে পড়বে। সেটা আগে থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো। আগে থেকেই তোমাদেরকে আটঘাট বেঁধে এবং বলছে পাঠ্যপুস্তক যেটা রয়েছে সেই পাঠ্যপুস্তকটা তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। এবার চলে আসি দেখো আমাদের যে সূচিপত্র যেটা রয়েছে, সূচিপত্র এখানে কি কি ধরনের গল্প গদ্য পদ্য রাখা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই একটুখানি। দেখো ফার্স্ট যেটা রয়েছে, দেখো প্রথম পার্টের মধ্যে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। এবার এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন, এই যে তোমরা গল্পগুলো দেখতে পাচ্ছ বা কবিতাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটি গল্প এবং কবিতার হচ্ছে লেখকের নাম, মূল গ্রন্থ, এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ পরীক্ষায় এগুলো আসে। তো সেখানে দেখো এখানে রয়েছে যেটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী, ধীবর বৃত্তান্ত কালিদাসের, তারপর হলো গিয়ে তোমার ইলিয়াস লিও টলস্টয়, সাধভাই চম্পা বিষ্ণু দে। দ্বিতীয় পাঠে যেটা রয়েছে দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনব সৃষ্টি সৈয়দ মুস্তফা আলী, নতুন জীবন হিরণময়ী দেবী, ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবী। তৃতীয় পাঠে রয়েছে পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়, ঘর অমিয় চক্রবর্তী, হিমালয় দর্শন বেগম রোকেয়া, নোঙর অজিত দত্ত। এবং দেখো তার পরবর্তীতে চতুর্থ পাঠে যেটা রয়েছে পালামৌ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর, আকাশে সাতটি তারা জীবনানন্দ দাশ, বর্ষা প্রমথ চৌধুরী, আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী, উপোস বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ভাঙার গান কাজী নজরুল ইসলাম, চিঠি স্বামী বিবেকানন্দ, আমরা সত্যেন্দ্রনাথ দত্ত, নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র, ব্যথারবাসী জসীমউদ্দিন, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই তার পরিচয় কবিতা সিংহ, চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটা গেল ক্লাস 9-এর যে পাঠ্যপুস্তকটি রয়েছে বাংলা, তার যে সিলেবাস কন্টেন্ট সেটা এটা রয়েছে। এবার সূচিপত্র থেকে আমি দেখিয়ে দিলাম কোন কোন গল্পগুলো তোমাদেরকে পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই, পুরোটাই তোমাদেরকে পড়তে হবে। এবার চলে আসছি দেখো দশম শ্রেণীতে যে বইটি রয়েছে তোমাদের, তো বলছে দশম শ্রেণীর যে সূচিপত্র, দেখো সূচিপত্র দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথম পার্টের মধ্যে রয়েছে সাবল্যতার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, বুধুয়ার পাখি অলোকরঞ্জন দাশগুপ্ত, অশোকে একজন
পাবলো নেরুদা, আমাকে দেখুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ, আলোবাবু যেটা আর কি বনফুলের লেখা। এবার চলে আসি তৃতীয় পাঠের মধ্যে, আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর, লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায়, হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ, পৃথিবী বাড়ুক রোজ নবনীতা দেবসেন। দ্বিতীয় পাঠের মধ্যে দেখো রয়েছে, বলছে যে চতুর্থ পাঠ সেখানে আছে তোমার হলো গিয়ে ভারতবর্ষের আহার সুনীতি কুমার চট্টোপাধ্যায়, পরশমণি চণ্ডীদাস, সাজে ভেসে গেছে সৈয়দ মুস্তাফা সিরাজ, একাকারে সুভাষ মুখোপাধ্যায়, বহুরূপী সুবোধ ঘোষ, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত, সিরাজদৌল্লা শচীন সেনগুপ্ত, প্রহ্লাদ কাজী নজরুল ইসলাম, পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সিন্ধু তীরে সৈয়দ আলাউল, অদল বদল পান্নালাল প্যাটেল, ঘাস জীবনানন্দ দাস, মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু, অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী, নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়। এটা এখানে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকটা এখানে শেষ হলো। তাহলে এবার তোমরা জানতে পারলে যে নবম এবং দশম শ্রেণীর কোন কোন গল্প বা গদ্য পদ্যগুলো তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ সূচিপত্রে যে গদ্য পদ্যগুলো তোমাদেরকে দেওয়া আছে প্রত্যেকটি তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। এবার চলে আসি দেখো পরবর্তী জায়গাতে, সেটা হলো আমরা এবার দেখব যে একটা টেক্সট থেকে কিভাবে তোমরা সেই টেক্সটটাকে পড়বে এবং সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে। তো তোমরা সবাই জানো যে এই যে 2016 সালের পরীক্ষার এগেনস্টে আবার 2025 সালে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে, তো 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে সেখানে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়েছিল এবং 2025 সালে সেই একই রকম প্যাটার্নই ফলো করা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। এবার বলতে পারো তোমরা এমসিকিউ প্যাটার্নটা অনেকটাই সহজ না, এমসিকিউ প্যাটার্নটা ধরতে গেলে তোমার আরও একটুখানি কঠিনতম জায়গা হয়ে যায়। কারণ কি, যে এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে খুঁটিয়ে পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসবে তুমি নিজেও জানো না, সুতরাং কোনো জায়গা তোমাকে বাদ দিলে চলবে না, প্রত্যেকটি জায়গা তোমাকে ওই নিবিড় কৃষি চাষ বা নিবিড় পদ্ধতির মতো তোমাকে এটা পড়ে যেতে হবে। এবার দেখো তোমাদের নবম শ্রেণীতে যে পাঠ্যপুস্তকটি দেওয়া হয়েছে, তো বলছে সেখান থেকে যে সূচিপত্রের প্রথম যে কবিতাটি রয়েছে সেটা হলো গিয়ে আমি আজকে সেটা তোমাদেরকে পড়াবো এবং হলো গিয়ে সেখান থেকে যে প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন আসে সেইগুলো আজকে একটুখানি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি আজকে টেক্সটটাকে একটুখানি তোমাদেরকে পড়িয়ে তারপর সেখান থেকে আমি কিছু প্রশ্নগুলো তোমাদেরকে দেব। তো সেখান থেকে দেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দ রাম চক্রবর্তী অনেকে বলে থাকেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখো এখানে রেখেছি কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কবি মুকুন্দ চক্রবর্তী এবং মূল গ্রন্থ চণ্ডীমঙ্গল। যেটা আমি সূচিপত্র যখন ইন্ট্রোডিউস করছিলাম তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রত্যেকটি গদ্য এবং পদ্যের মূল গ্রন্থটাকে জানতে হবে, কারণ কি এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো এখানে দেখো বলছে হলো কি মূল গ্রন্থ চণ্ডীমঙ্গল, এটা তোমরা বলতে পারো। আবার কি বলছে এখানে তোমার যে আরো অনেক রকম যে নাম থাকে, চণ্ডীমঙ্গলের নাম রয়েছে অভয়মঙ্গল ইত্যাদি, তোমার সেই প্রসঙ্গে আমাদের জানার দরকার নেই, আমার এখানে চণ্ডীমঙ্গল নামটাই আমি ব্যবহার করব মূল গ্রন্থ হিসেবে। এবার দেখো টেক্সটটাকে আগে তোমাদেরকে পড়তে হবে, পড়ে তারপরে এমসিকিউ প্যাটার্নে চলে আসতে হবে। তো সেই জায়গাতে দেখো আমি কবিতাটি তোমাদেরকে আনন্দ পাঠের মতো করে একটুখানি পড়াচ্ছি, তারপর আমি প্রশ্নপত্রের মধ্যে দিয়ে যাব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ মেঘ চারিদিকে অন্ধকার করে এসেছে, আর যখন মেঘ অন্ধকার করে আসে তখন প্রকৃতির বুকে কি হয় যে সূর্যের আলোটা কমে যায়, ফলে চারিদিকে একটু অন্ধকারাচ্ছন্ন ভাব দেখা যায়, কিছু পরিষ্কার দেখা যায় না, যেমন সন্ধ্যাবেলায় যে পরিবেশটি হয় ঠিক সেরকমভাবেই কি বলছে পরিবেশটা দেখা দিয়েছে। আবার বলছে ঈশানে উড়িল মেঘ সঘনে চেকুর, উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু, নিমিষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল লড়। প্রজা দিল রড়, র ডয় শূন্য র, যেটা তোমরা বলে থাকো ডয় শূন্য র, কিন্তু দেখো এই ডয় শূন্য র নিয়ে অনেকটা কনফিউশন তোমাদের মধ্যে থাকে যে স্যার ডয় শূন্য র না ঢয় শূন্য র, কিন্তু দুটোর একটাও কোনোটাই হবে না, ডয় শূন্য রও হবে না ঢয় শূন্য রও হবে না, এটা র এবং র দুটোর উচ্চারণটা এটাই হবে।
এবং বলছে দেখো তার পরবর্তী প্রশ্ন কবিতা যেটা আছে, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ, করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কারো কথা শুনিতে না পায় কোনো জন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। এবার দেখো এখানে কবিতাটি আমি পরে একটুখানি বন্ধ করে যেটা তোমাদেরকে আলোকপাত করব, এখানে মধ্যযুগীয় একটি মঙ্গল কাব্য যেটার নাম হলো গিয়ে চণ্ডীমঙ্গল। তা বলছে সেখান থেকে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে। তো সেখানে তোমাদের এই কবিতাটি পড়ার একটি মূল মন্ত্র বলবো, সেখানে হলো গিয়ে প্রত্যেকটি শব্দের অর্থ তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে এবং একটুখানি দুর্বোধ্য মনে হতে পারে। তো কবিতাটি পড়তে গেলে তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো গিয়ে প্রত্যেকটি অর্থ তোমাদেরকে জানতে হবে, কারণ এই কবিতাটির প্রত্যেকটি অর্থ যদি তোমরা না জানো তাহলে কবিতাটির অর্থ তোমরা বুঝতে পারবে না। কারণ কবিতাটির যে মূল বিষয়বস্তু বলা হয়েছে সেই মূল বিষয়বস্তু কিন্তু তোমাদের কাছে অধরাই থেকে যাবে। তো সেখানে দেখো আমি আবার কবিতাটি কন্টিনিউ করছি, বাদবাকি যেটুক ছিল। সেখানে বলছে, মেঝাতে পড়ায়শীল বিদরিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। দেখো লাস্টে যে লাইনটি তোমাদেরকে বলা হয়েছে অম্বিকা মঙ্গল গান, বলছিল গিয়ে শ্রী কবি কঙ্কন। এই যে কথাটি বলছে এটা কেন বলা হলো, বলছে মধ্যযুগীয় কবিতার একটি বিশেষ রীতি ছিল, সেটা হলো গিয়ে কবিতার শেষে ভণিতায় কবি নিজের নাম প্রকাশ করতেন। তো বলছে দেখো এখানেও তার ব্যতিক্রম কিন্তু নেই। বলছে হলো কি এখানে আমরা দেখতে পেয়েছি যে কি চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর নামের প্রথমে যে অভিধাটি যুক্ত হয়েছে সেটা হলো গিয়ে কবি কঙ্কন অভিধা। কারণ কি বলা হয়ে থাকে মুকুন্দ চক্রবর্তীর এই যে চণ্ডীমঙ্গল কাব্য, তা বলছে চণ্ডীমঙ্গল কাব্যের যে বিশেষত্ব সেটা বলছে যে তিনি মধ্যযুগের একজন খ্যাতনামা কবি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার কবিতার মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রতিফলিত হয়েছে সেটা তিনি যদি মধ্যযুগে না জন্মে তিনি যদি বর্তমান যুগে জন্মাতেন তাহলে তিনি কবি না হয়ে তিনি ঔপন্যাসিক হতেন। কারণ কি তার কবিতার মধ্য দিয়ে এবং তার বর্ণনা কাহিনী বিষয়বস্তু সমস্ত কিছুর মধ্যে দিয়ে উপন্যাসের একটি লক্ষণ সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। এই জন্য এই অভিধাটি তাকে দেওয়া হয়েছে শ্রী কবি কঙ্কন, এবং বলা হচ্ছে তিনি মধ্যযুগে না জন্মে তিনি যদি আধুনিক যুগে জন্মাতেন তাহলে তিনি কবি না হয়ে তিনি ঔপন্যাসিক হতেন। এবার দেখো এই কবিতা থেকে কয়েকটি মানে যেটা তোমাদের কি বলবো তোমাদের সমস্যার জায়গা হতে পারে, তো সেই সমস্যার জায়গাগুলো আমি কিছু সলভ করে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো বলা হয়েছে হলো গিয়ে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। তো বলছে এই যে শব্দটি তোমাদের কাছে অনেকটাই নতুন হতে পারে, অনেকেই হয়তো জানো না, অনেকে জানো। তো বলছে এই যে চারি মেঘ, চারটি মেঘের নাম কি সেটা জানতে হবে। তা বলছে চারি মেঘের নাম হলো আবর্ত, সম্বর্ত, পুষ্কর ও দ্রোণ। এবং বলছে যে তোমার অষ্ট গজরাজ, এই অষ্ট গজরাজের নাম কি? বলছে ঐরাবত, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং হচ্ছে সুপ্রতীক। এটা হলো গিয়ে অষ্ট গজরাজের নাম এবং হচ্ছে চারি মেঘের নাম। তাহলে আমরা এই জায়গাটাকে ক্লিয়ার করে দিলাম। এবার দেখো যেটা চিকুর, চিকুর শব্দের অর্থ কি? অর্থাৎ দেখেছো যে যখন এই যে কালবৈশাখী বা বৈশাখ মাস চলে গেল, তারপর হলো গিয়ে এখন জ্যৈষ্ঠ মাস চলে এসছে। তো বলছে হলো গিয়ে এই যে বৈশাখ মাসে আমরা দেখবে হঠাৎ হঠাৎ
কি বলছে যে উত্তর দিকে খুব কালো করে মেঘ করে এসছে, তারপর কি বলছে যে দুমদাম করে ঝড় বাতাস শুরু হয়ে গেল, সঙ্গে কি বলছে বিদ্যুৎ চমকাতে লাগলো। তো এই বলছে বিদ্যুৎ চমকানো, শব্দ করে বিদ্যুৎ চমকানো, তো বলছে সেটাকে বলা হচ্ছে কি সঘনে চিকুর, অর্থাৎ কি বলছে শব্দ করে বিদ্যুৎ চমকানো বা বাজ পড়া, সেটাকে সঘনে চিকুর বলে এখানে সম্বোধন করা হয়েছে। এবার তারপরে দেখো বলছে কি বুলে জল, কথাটির অর্থ কি? বুলে জল কথাটির অর্থ হলো গিয়ে বানের জল। অর্থাৎ দেখবে তোমার যে যখন খুব ঝড় বৃষ্টি হয়, তো দেখবে মাঠ ঘাটে নিচু জায়গাগুলোতে সব কি বলছে জল জমে যায়, তো বলছে কি সেই জলটাকে বলা হচ্ছে বুলে জল, অর্থাৎ বানের জল বা বর্ষার জল। তো বলছে এই বুলে জলে সাধারণত কি হয় যে দেখবে যে মাঠে ঘাটে যখন জল জমে যাচ্ছে তখন কি বলছে যে না ইঁদুরের গর্তে বা সাপের গর্তের মধ্যে যখন কি বলছে জল ঢুকে যায় তখন তারা নিরুপায় হয়ে দেখবে ওই জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে থাকে। তারপর দেখো বলছে আরও কয়েকটি জায়গা যেখানে তোমাদেরকে আমি ধরিয়ে দিতে চাই। তো সেই জায়গাগুলো যেটা বলছে হলো গিয়ে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। বলছে হলো গিয়ে এখানে আছুক শব্দের অর্থ কি? অর্থাৎ কি বলছে যে ঘরে থাকা শস্য। কারণ কি বলছে হলো কি সবে সবে ধান কাটা হয়েছে, মাড়াই হয়েছে এবং কি বলছে সেই জিনিসগুলো গোলাজাত করে ঘরে রাখা হয়েছে। কারণ চাষিদের অনেকের কি বলছে যে গোলা ঘরের মধ্যে থাকে, আবার কি বলছে অনেকে বাইরে থাকে ফসল রাখার যে জায়গা। তো বলছে হলো কি এই আছুক শস্য অর্থাৎ কি বলছে ঘরে থাকা যে শস্য, তো সেই শস্যটা কীরকম যে গৃহস্থ কি বলছে খুব বেশি একটা তিনি সম্ভ্রান্ত নন বা বড় লোক নন, তিনি গরিব মানুষ। তা বলছে হলো কি তার যে ঘরের চাল সেটা হতে পারে খড়ের চাল, সেটা হতে পারে টালির চাল। তা বলছে হলো কি এই যে ভাদ্রপদ মাসে পড়ে থাকা তাল, অর্থাৎ যে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন কি বলছে যে খুব বড় বড় আকারের শিল পড়ছিল। তা বলছে সেই শিলটা তার চালটা ভেঙে কোথায় ঘরের মেঝেতে, অর্থাৎ কি বলছে যে ঘরে মাটিতে উপর সেখানে পড়েছে এবং কি বলছে ঘরে যে সমস্ত ফসলাদি ছিল সেগুলো কি বলছে জলে ভিজে নষ্ট হয়ে গেছে। এই জন্য বলছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আবার দেখো বলছে হলো গিয়ে ভাদ্রপদ মাসে পড়ে থাকা তাল। কেন বলছে ভাদ্রপদ মাসে পড়ে থাকা তাল? দেখবে যাদের বাড়িতে অর্থাৎ বিশেষ করে যাদের গ্রাম অঞ্চলের ছেলে মেয়ে তারা এই বিষয়টার সঙ্গে রিলেট করতে পারবে। যেমন যে দেখবে ছোটবেলাতে কেউ যদি অন্যায় করতো তো শিক্ষক শিক্ষিকা কিংবা বাবা মায়েরা কি যেন পিঠের উপরে দুমদাম করে দুটো একটা কি বলছে কিল চড় বসিয়ে দিত। পাশে থাকাজন কি বলতো যে এই কিরে অসময় তাল পড়লো কেন তোর পিঠে? তো বলছে এখানেও দেখো কবিতার মধ্যে দিয়ে সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে ভাদ্রপদ মাসে পড়ে থাকা তাল। কেন বলছে যে এই যে তোমার ঝড় বৃষ্টি হচ্ছিল, তা বলছে এই ঝড় বৃষ্টিতে বড় বড় শিলাখণ্ডটি কোথায় আকাশ থেকে কি বলছে যে কৃষকের বা চাষির ঘরের চালের উপরে পড়েছে এবং কি বলছে সেটা প্রচণ্ড শব্দ করে পড়েছে এবং সেই প্রচণ্ড শব্দ করে যে চালের উপরে যে শিলাবৃষ্টি হলো তার ফলে কি বলছে তার চালটা ভেঙে গেছে এবং কি বলছে যে সেই শিলটা কোথায় মেঝে পড়েছে এবং সেই মেঝেতে পড়ে থাকা সেই শিলটাকে তুলনা করা হচ্ছিল গিয়ে ভাদ্র মাসে যখন গাছে তাল পাকে সেই তাল দেখবে ধূপধাপ আওয়াজ করে কি বলছে যে মাটিতে পড়তে থাকে। তো বলছে সেই তালের সঙ্গে কিন্তু এখানে সশব্দে পড়ে থাকা তাল, সেই তালের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে এখানে। আবার দেখো আরেকটা জিনিস বলছে ভুজঙ্গ। ভুজঙ্গ শব্দের অর্থটা কি বলছে হলো গিয়ে দেখবে বলছে যাদের জিহ্বাটা দুটো ভাগে বিভক্ত, অর্থাৎ কি বলছে সরীসৃপ জাতীয় প্রাণী মধ্যেই পড়ে তারা, সেটা হলো গিয়ে কি সাপ, তাই তো? ভুজঙ্গ কথা অর্থ হলো সাপ। তা বলছে হলো গিয়ে কে যেন ভুজঙ্গ বুলে জলে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ যে চারিদিকে এত বৃষ্টি হয়েছে ফলে মাঠঘাটে গর্তেতে সব জায়গাতে জল ঢুকে গেছে, ফলে সাপ আর সে আর নিজের গর্তে থাকতে পারছে না, এই জন্য কোথায় বুলে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এইবার আসি চণ্ডীর আদেশ পান বীর হনুমান। এখানে হনুমান কোথা থেকে এলো? তা বলছে হলো গিয়ে যে চণ্ডীমঙ্গল কাব্যে এখানে হনুমানের যে অবতারণাটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে হলো গিয়ে যে কাকে, যে কালকেতুকে, অর্থাৎ কলিঙ্গ দেশ অর্থাৎ উড়িষ্যা, যেটা এখন বর্তমান জায়গাটির নাম বলা হয়ে থাকে। তা বলছে এই উড়িষ্যার একটি জেলে বা কারাগারে কালকেতুকে বন্দি রাখা হয়েছিল এবং কি বলছে কালকেতু দেবী চণ্ডীর উপাসক ছিলেন। তা বলছে হলো কি তার একনিষ্ঠ ভক্ত তাকে কি বলছে যে অন্যায়ভাবে কি বলছে তোমাকে বন্দি করে রাখা হয়েছে। তো বলছে তাকে বন্দি করে রাখার জন্য দেবী চণ্ডী ভীষণ রুষ্ট হয়েছিলেন। তা বলছে দেবী চণ্ডী রুষ্ট হয়ে যাওয়ার পর তিনি বীর হনুমানকে আদেশ দিয়েছিলেন চলে যাও তুমি কোথায়, বলছে কলিঙ্গ দেশ অর্থাৎ উড়িষ্যাতে গিয়ে তুমি সেখানে কি বলছে তোমার যে কেরামতি যেটা তুমি সেটা দেখিয়ে এসো। তা সেটা তিনি দেখিয়েছিলেন কিভাবে, পবনপুত্র হনুমান সেখানে কি বলছে অত্যন্ত ঝড় বৃষ্টি বর্ষণ করেছিলেন এবং কি বলছে মঠ অট্টালিকা সেই সমস্ত কিছু ভেঙে খান খান করে দিয়েছিলেন। কারণ কি বলছে হলো গিয়ে এটা যে হলো কি দেবী চণ্ডীর আদেশে তিনি এটা করেছিলেন। এবার দেখো যেটা বলছে হলো গিয়ে
যে চাষির ঘর সাধারণত গ্রাম বাংলার দিকে দেখবে খুঁটি বা বেড়ার ঘর থাকে। আমাদের শহর অঞ্চলে যেমন সবার 5তলা 6তলা বিল্ডিং থাকে, কিন্তু গ্রাম অঞ্চলের দিকে চাষির বাড়ি তো সেরকম থাকে না, সেখানে কারো হয়তো খুঁটির ঘর, কারো হয়তো বেড়ার ঘর। তা বলছে এই খুঁটির ঘর বা বেড়ার ঘর দেখবে একটু জোরে বাতাস দিলে কি হয়, দলমল করতে থাকে। আমরা দেখো চর্যাপদেও কিন্তু এরকম একটি শব্দ পেয়েছে, টলমল করছে। বলছে হলো কি উঁচা উঁচা পাবত হি বসই সবরি বালি, এই যে যে পদটি, তো সেখানে দেখবে বলা হয়েছে হলো গিয়ে যে না কি যে না যে কোথায় পাহাড়ের উপরে শবর শবরীর বাস, এবং কি বলছে তাদের ঘরটা কিরকম যেন টলমল করছে সেখানে, কারণ কি ঘরটা খুব বেশি একটা শক্তপোক্ত নয়। তো বলছে দেখো এখানেও সেরকমই করছে, নড়বড়ে একটি কথা সেই জায়গাটা কিন্তু দেওয়া হয়েছে। বলছিল কি যে না প্রচণ্ড বেগে যখন ঝড় বাতাস হয়েছে, তো বলছে সেই ঝড় বাতাসের ফলে বলছে কি যে না ওই খুঁটির ঘর বা বেড়ার ঘরগুলো যেন কেমন দলমল করছে। ফলে কি যে প্রজারা তাদের জীবনের ঝুঁকি বা আশঙ্কার কথা চিন্তা করে দেখবে গ্রাম বাংলার দিকে সব জায়গাতে কি বলছে সাইক্লোন সেন্টার তৈরি করা হয়। কারণ কি বলছে যেহেতু তারা সবাই আধা পাকা বা হলো কি কাঁচা ঘর বাড়িতে বসবাস করে, ফলে যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে গ্রাম বাংলায় সব থেকে ক্ষতিগ্রস্ত বেশি হয় এবং মানুষের জীবনহানির ঘটনা ঘটে। ফলে মানুষ যখন দেখে বেগতিক অর্থাৎ প্রকৃতি যখন খুব রুষ্ট হয়ে পড়ে, যখন তাদের আর নিজেদের ঘর বাড়িতে থাকা সম্ভব হয় না, তখন তারা কি করে যে তখন নিজেদের ঘর বাড়ি ছেড়ে সবাই নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাড়ি জমায়। এইবার এই জন্য দেখবে গ্রাম বাংলার দিকে যে কিছু দূর অন্তর অন্তর বা অনেকটা জায়গা জুড়ে কি বলছে একটা করে বড় বড় সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। অর্থাৎ কি যে এই জায়গাটার বিশেষত্বটা কি বলছে যখন কোনো খুব মারাত্মক আকারে যখন ঝড় বৃষ্টি হয়, তখন গ্রাম বাংলার মানুষরা কি করে এই সাইক্লোন সেন্টারে গিয়ে নিজেদের জানমাল এবং জীবনের নিরাপত্তা তারা সেখানে বজায় রাখে। এবার দেখো এখানেও দেখো একটা কথা বলা হচ্ছে, বলছিল গিয়ে প্রজা দিল রড়। কারণ কি প্রজারা তারা কিন্তু কি বলছে রড় কথা অর্থ এখানে পালিয়ে যাওয়া, অর্থাৎ প্রজারা আর ঘরে থাকতে পারছে না, কারণ প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে তারা ঘর চাপা পড়ে মরে যেতে পারে। তা বলছিল কি সেই পরিস্থিতিতে তারা জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য কোথায় তারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে গেল। তো দেখো আমরা টেক্সটটাকে এখানে অফ রেখে আমরা যাই এখান থেকে কি ধরনের প্রশ্ন তোমাদেরকে এমসিকিউ প্যাটার্নে আসতে পারে, তো সেইগুলো আমি এবার তোমাদেরকে দেখাবো। দেখো এখানে বলছে যে নাম্বার 1 কোশ্চেন বলছিল কি মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে। বলছিল কি এখানে দেখো কি বলছে গগন মণ্ডলে, অপশান দেওয়া আছে দেখো অট্টালিকা পরে, কলিঙ্গে, গুজরাটে, গগন মণ্ডলে। তাহলে বলছে কোথায়, অ্যান্সার হলো গিয়ে কি গগন মণ্ডলে। পরীক্ষাতে ঠিক এই রকম প্যাটার্নেই তোমাদের কোশ্চেন আসবে। বলছে কি উপরের প্রশ্ন থাকবে, 4টে বলছে অপশান থাকবে, তার মধ্যে থেকে তোমাদের সঠিক অপশানটা খুঁজে নিতে হবে। তারপর বলছে কোন মাসে তাল পড়ে। বলছিল কি দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে ভাদ্র মাসে তাল পড়ে। কারণ কি প্রকৃতির সঙ্গে এখানে কিন্তু সম্পর্ক রয়েছে, কারণ আমরা জানি ভাদ্র মাসে গাছে তাল পাকে এবং কি বলছে সেই তালগুলো প্রকৃতির টানে কি বলছিল গিয়ে কি যে না ধূপধাপ করে পড়তে থাকে। কি উল্টিয়ে পড়ে প্রশ্ন রাখা হয়েছে এখানে, তা বলছিল কি এখানে শস্য উল্টে পড়ে। অর্থাৎ কি বলছিল গিয়ে যে দেখবে ঝড় বৃষ্টির সময় যদি মাঠে ঘাটে যদি ধান পাট ইত্যাদি থাকে, তা বলছিল গিয়ে সেই ধান পাটগুলো কি হয় দেখবে প্রচণ্ড বাতাসে বা জলের তোড়ে ধানগুলো সব জলের উপরে শুয়ে পড়ে বা মাটিতে শুয়ে পড়ে। এটাতে কি হয় চাষের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। কারণ কি এই ধান যদি পাকা অবস্থায় না থাকে তখন কি হয় ধান কিন্তু আর ভালো থাকে না, ধানটা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে চাষি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। এবার এখানে দেখো বলছিল গিয়ে উল্টিয়া পড়ে শস্য কোথায়, বলছিল গিয়ে যে সেই উত্তরটা দেওয়া হয়েছে এখানে শস্য। তারপর বলছে দেখো মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল। তা বলছে মঠ অট্টালিকা খান খান করে ভেঙে দিল হলো গিয়ে কে, হনুমান ভেঙে দিল। তারপর বলছে কেন অন্ধকার হয়েছে, বলছিল গিয়ে মেঘে ঢেকে গেছে বলে চারিদিকে অন্ধকার হয়ে এসছে। এবার দেখো কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল, বলা হচ্ছে কলিঙ্গ দেশে 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল। তারপর বলছে চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন, বলছে চণ্ডীর আদেশ পেয়েছিলেন হলো গিয়ে পবনপুত্র বীর হনুমান পেয়েছিলেন। সঘনে চিকুর পড়ে, চিকুর শব্দের অর্থ কি, এবার দেখো এখানে সঘনে চিকুর শব্দের অর্থ হলো গিয়ে তোমার বিদ্যুৎ বা আমরা যেটাকে বলে থাকি বাজ পড়ছে, ঠিক আছে। তারপর দেখো এখানে ঈশানে উড়িল মেঘ সঘনে,
এইবার বলছে যে ঈশানে উড়িল মেঘ সঘনে, তারপর দেখো একটা কি বলছে স্ল্যাশ বা ড্যাশ দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে এখানে কি হবে বলছে কি চিকুর হবে। চাল বিদারিয়া কি পড়ছে বলছে চাল বিদারিয়া, বিদারিয়া কথার অর্থ হলো গিয়ে এখানে চাল ভেঙে বা ফুটো হয়ে কি পড়ছে, চাল ভেঙে বা ফুটো হয়ে এখানে যেটা পড়ছে সেটা হলো গিয়ে শিলা পড়ছে। অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন বলছিল অম্বিকা মঙ্গল গান গেয়েছেন হলো গিয়ে শ্রী কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী, তিনি অম্বিকা মঙ্গল গান গেয়েছেন। দেখো এবার এমসিকিউ প্যাটার্নের সঙ্গে আমি তোমাদের কিছু এসএকিউ প্যাটার্নও রেখেছি, কারণ কি বলছিল কি এরা এই প্যাটার্নটা কিন্তু পরীক্ষা আসবে না, কিন্তু কি বলছে যে এর ভিতর থেকে আরও কিছু বিষয় সম্পর্কে তোমাদেরকে জ্ঞাতব্য তথ্য দেওয়ার জন্যই বলছে আমি এই এসএকিউ প্যাটার্নটাও এখানে কিছু রেখেছি। দেখো এখানে বলছে হলো গিয়ে যে তোমার চারি মেঘে বরিশে মুষলধারে জল, এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো গিয়ে কি রকম যে চার মেঘে চার রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে। তো চারি মেঘের নাম আমি তোমাদেরকে বলে দিয়েছি, চারি মেঘের নামটা কি ছিল বলছে হলো গিয়ে আবর্ত, সম্বর্ত, তারপর হলো গিয়ে তোমার কি দ্রোণ, আর কি যে তোমাদের যেটাকে বলা হয়েছিল হলো গিয়ে পুষ্কর। এইটা হলো গিয়ে চারটি মেঘ, কি কি আবর্ত, সম্বর্ত, পুষ্কর এবং দ্রোণ। তা বলছে এই চার রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে, অর্থাৎ কি বলছে চারিদিক থেকে প্রচণ্ড বেগে কি বলছে হলো গিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে। তারপর যেটা বলা হচ্ছে দেখো না পাই দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ কি বলছে হলো গিয়ে কেন রবির কিরণ দেখতে পাচ্ছে না, কারণ কি বলছে প্রকৃতিতে এখন ঝড় বৃষ্টি চলছে, চারিদিকে মেঘে ঢেকে আছে, ফলে কি বলছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ দেখা দিয়েছে। যেমন আমরা চর্যাপদ পড়তে গিয়ে সেখানে পেয়েছি কি চর্যাপদের ভাষাটাকে বলা হয়েছে সান্ধ্য ভাষা। কেন বলা হয়েছে বলছে কারণ কি যে এই ভাষাটা কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না। ঠিক এখানেও দেখো বলছে প্রকৃতির অবস্থা ঠিক সেরকমভাবেই বলছে যে কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে আবার কিছুটা দেখা যাচ্ছে না, অর্থাৎ একটা ঘোলাটেময় পরিবেশ বিরাজ করছে। এই জন্য সেটাকে রাখা হয়েছে এখানে দেখো কি যে না পাই দেখিতে কেহ রবির কিরণ, এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে সেই ভাবনাটি হলো গিয়ে কি যে না এখানে দেখো যে সূর্য ডুবে যাওয়ায় কেউ আর কেউ হচ্ছে রবির কিরণ দেখতে পায় না, ঘন ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না, এবং কি বলছে হলো গিয়ে সূর্য গ্রহণ হওয়ায় কি বলছে ফলে রবির কিরণ দেখা যায় না। তার অ্যান্সারটা কি হবে বলছে হলো কি ঘন ঘন কি বলছে ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না। এবার দেখো 14 নম্বর প্রশ্নে যেটা রয়েছে কারণ বলছে দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কি বলছে এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে কেন বলছে হলো গিয়ে অপশানগুলো দেখো মেঘ করার জন্য চারিদিকে অন্ধকার হওয়ায় মেঘ কি বলছে কেউ কারো অঙ্গ দেখতে পায় না। এবার বলছে দেখো সূর্য ডুবে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, সন্ধে হয়ে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না। তাহলে এখানে যেটা উত্তর যেটা হবে সেটা হলো মেঘ করার জন্য চারিদিক হচ্ছে অন্ধকার হওয়ায় কেউ কারো অঙ্গ দেখতে পায় না। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা আমি তোমাদেরকে এখানে রেখেছি আগের স্লাইডে আমি বলছিলাম, তার কারণটা কি বলছে এখান থেকে আরও কিছু বিষয়ে বলছে খুঁটিয়ে তথ্য দেওয়ার জন্য আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রেখেছি। দেখো এখানে প্রথম প্রশ্ন বলছে হলো কি সোঙারে শব্দের অর্থ কি। আমি যে তোমাদেরকে বলছিলাম যে শব্দার্থগুলো পড়তে হবে, শব্দার্থগুলো জানতে হবে, তো দেখো এখানে একটি শব্দ রয়েছে বলছে সোঙারে। সোঙারে শব্দের অর্থ বলছে না কলিঙ্গ সোঙারে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ আমরা যেমন দেখো সর্প ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দেবী মনসার শরণাপন্ন হই, আবার কি বলছে যে আস্তিক মুনির নাম স্মরণ করি, তাহলে কি যে আমরা সর্প ভয় থেকে আমরা রক্ষা পেতে পারি। ঠিক সেরকম ভাবেই বলছিল কি কলিঙ্গবাসীরা প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তারা কি বলছে বাজ পড়ার আশঙ্কায়, বাজ পড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা যে মুনি ঋষির নাম স্মরণ করছেন সেই মুনি ঋষির নাম কি বলছিল গিয়ে এখানে দেখো টেক্সটের মধ্যে আমরা দিয়েছি যে কলিঙ্গ সোঙরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ তারা জৈমিনী মুনির নাম স্মরণ করছে। কারণ কি জৈমিনী মুনির নাম সংকীর্তনের ফলে কি বলছে কি বজ্রপাতের আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যায়। তো এখানে দেখো যেটা যে কলিঙ্গ সোঙারে সকল লোক যে জৈমিনী, তাহলে সোঙারে শব্দের অর্থ হলো গিয়ে কি স্মরণ করে, অর্থাৎ তারা জৈমিনী মুনিকে স্মরণ করছে। তারপর বলছে দেখো গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, এখানে বুলে শব্দটির অর্থ কি বলছে হলো গিয়ে কি যে ঘুরে বেড়ায়, অর্থাৎ কি বলছে বানের জলে তারা কি বলছে ঘুরে বেড়াচ্ছে। কারণ কি বলছে হলো গিয়ে তাদের তো তোমার হলো কি গর্তের মধ্যে জল ঢুকে গেছে, মাঠে তো কোথাও তাদের থাকার জায়গা নেই, তাহলে কি বলছে এই যে সাপ ইঁদুর এরা কি করবে, এরা তা বলছে এরা জলের মধ্যে দিয়ে, এই জন্য বলছে বুলে শব্দটির অর্থ হলো গিয়ে বলছে ঘুরে বেড়ায় বুলে জলে, অর্থাৎ বলছে বানের জলে তারা ঘুরে বেড়াচ্ছে। এবার বলছে কবিতায় যে
মাসে তাল পড়ার কথা বলা হয়েছে, সেটা হলো কি ভাদ্র মাসে তাল পড়ার কথা বলা হয়েছে। বীর হনুমান কার আদেশ পান? বলছে বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পান। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস কি? বলছে কলিঙ্গ দেশে বলছে ঝড় বৃষ্টি কবিতার উৎস হলো গিয়ে চণ্ডী মঙ্গল বা কলিকা মঙ্গল বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর বলছে হলো গিয়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কবিকে? বলছে মুকুন্দ চক্রবর্তী বা হলো গিয়ে শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী। বলছে হলো গিয়ে অনেক রকম ভাবে তাকে বলা হচ্ছে। এবার বলছে দেখো ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল কোথায়? ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল কলিঙ্গ দেশে। তার কারণটা কি? বলছে হলো গিয়ে কলিঙ্গ দেশ বলতে কোন জায়গাটা বোঝায়? বর্তমান হলো কি উড়িষ্যা, সেটাকে বলছে যে আগে কলিঙ্গ দেশ নামে অভিহিত করা হতো বা কলিঙ্গ দেশ নাম ছিল তার। এবার বলছে দেখো চারিদিক অন্ধকারে দেখতে না পাওয়ার কারণ হলো গিয়ে কি? বলছে হলো কি সূর্য মেঘে ঢাকা পড়েছিল। তার বলছে দেখো চিকুর বলতে বোঝানো হয়েছে গিয়ে কি? চিকুর বলতে বোঝানো হয়েছে হলো কি বিদ্যুৎ। কি বলছে হলো কি রড কথার অর্থ কি? বলছে রড কথার অর্থ হলো গিয়ে কি? বলছে দৌড় বা ছুট। তারপরে দেখো শ্রী কঙ্কন, শ্রী কঙ্কন শ্রী কবি কঙ্কন কোন গান গেয়েছেন? তা বলছে কি শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল গান গেয়েছেন। তারপর বলছে দেখো প্রজাদিল রড, রড শব্দের অর্থ কি? দেখো এখানেও বলেছিলাম, এখানে দৌড়ানো বা ছুটে পালিয়ে যাওয়া। কোথায় অন্ধকার হয়ে এলো? বলছিল কি কলিঙ্গ দেশে অন্ধকার হয়ে এলে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা? বলছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। মুষলধারে কে বর্ষণ করছে? বলছে মুষলধারে চারি মেঘে জল বর্ষণ করছে। শিলাবৃষ্টি প্রজাদের কি ক্ষতি করেছিল? বলছে শিলাবৃষ্টির ফলে প্রজাদের ঘরের চাল ভেদ করে কি বলছে মেঝেতে শিল এসে পড়ে এবং কি বলছে ঘরে থাকা শস্য নষ্ট করেছিল। তারপর বলছে বন্যার জলের ঢেউ কিরূপ লাভ করেছিল? বলছিল কি বন্যার জলের ঢেউ, দেখো বন্যার জলের ঢেউ পর্বতের সমান উচ্চতা লাভ করেছিল। দেখেছো কিছুদিন আগে আমাদের যখন আমফুন হলো, তা বলছে আমফুনে আমরা দেখতে পেয়েছিলাম সুন্দরবনে বলছিল গিয়ে যে মাতলা নদী বা গোসাবা নদী তীরবর্তী অঞ্চলে মানুষজন যে সমস্যাটার সম্মুখীন হয়েছিল, সেখানে কি বলছিল গিয়ে অনেক উঁচুতে বান ডেকে কি বলছিল গিয়ে জলোচ্ছ্বাস কি বলছে সমস্ত গ্রামগঞ্জের মধ্যে ঢুকে গিয়েছিল। ফলে সেখানে যে বেড়ি বাঁধ বা নদী বাঁধ যেগুলো ছিল সেগুলো ভেঙে পড়েছিল এবং মানুষ জলের তলে কি বলছে যে দীর্ঘদিন ধরে তারা কি বলছে ডুবেছিল, তাদের ঘর বাড়ি, তারপর তাদের শস্য ফসলাদি জীবজন্তু সব কিছুই। ফলে তাদের বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো এখানে দেখো বলছে যে বন্যার জলের ঢেউ পর্বতের সমান উচ্চতা লাভ করেছিল। তা বলছে এরকম ভাবে যদি জল আসে তাহলে কি বলছে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কি রক্ষা পাওয়া যায়? তো বলছে কি কলিঙ্গ দেশের মানুষরা এরকম একটি বিপদের সম্মুখীন হয়েছিল তারা। তারপর দেখো বলছিল গিয়ে মঙ্গল কাব্যে যে ভণিতার ব্যবহার করা হয়ে থাকে তা কি? বলছিল কি মধ্যযুগীয় কবিরা তাদের পরিচিতি প্রদানের উদ্দেশ্যে পদের শেষে নিজেদের নাম ও পরিচয় উল্লেখ করতেন, একেই ভণিতা বলা হয়। তা বলছে উল্টিয়ে পড়ে শস্য, শস্য উল্টিয়ে কেন পড়ে? বলছিল কি প্রবল বর্ষণে এবং বলছে প্রবল বায়ু প্রবাহের ফলে ক্ষেতের ফসল নুয়ে পড়ে, অর্থাৎ কি বলছে উল্টে পড়ে। বলছে কবি ব্যঙ্গতড়কা বাজ পড়ার কথা বলেছেন কেন? আমরা দেখো একটা কথা এখন কথার মাত্রা হিসাবে ব্যবহার করে থাকি। বলছে কথা বলতে বলতে ব্যাং যাব, ঠিক আছে। তো এখানে দেখো কি যে না এখানেও একটা শব্দ আমরা পেয়েছি, বলছে ব্যঙ্গ তর্কাবাজ। কেন ব্যঙ্গ তর্কাবাজ? বলছে হলো গিয়ে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে 7 দিন ধরে টানা বর্ষণ হয়, তখন কি বলছে বারবার বাজ পড়তে থাকে। তাই কবি কি বলছে একে ব্যঙ্গ তড়কা বাজ, অর্থাৎ দেখবে বাজ পড়লে তখন কি বলছে ছোট ছোট ছেলে মেয়েরা বা হলো গিয়ে তোমার প্রাপ্তবয়স্করা অনেক সময় বলছে হঠাৎ করে যদি বাজ পড়ে বা বাজ পড়ার শব্দ হয় তখন চিৎকার করে ওঠে, ভয় পেয়ে যায়। তো বলছে এখানেও ঠিক সেরকমই দেখো বলছে ব্যঙ্গ তড়কা বাজ, অর্থাৎ বলছে সশব্দে বাজ পড়ছে। জৈমিনীকে কারা স্মরণ করে? বলছে জৈমিনীকে কলিঙ্গের লোকজনেরা, বিপদগ্রস্ত লোকজনেরা স্মরণ করে, কলিঙ্গবাসীরা। অর্থাৎ কি বলছে যে তারা কেন স্মরণ করছে? কারণ কি যে তারা এই যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এবং কি বলছে বজ্রপাতের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা কি বলছে গিয়ে জৈমিনী মুনির নাম স্মরণ করছে। দেখিতে না পায় কেহ, কি বলছে কেন দেখতে পায় না? বলছে কি আকাশ মেঘে ঢেকে যাওয়ায় চারিদিক অন্ধকার হয়ে আসে, তাই কেউ নিজেদের অঙ্গ দেখতে পায় না। এবার বলছে দেখো চারি মেঘ বলতে
কোন মেঘকে বোঝানো হয়েছে? আগেও বলেছিলাম, এখানেও দেখো আবার প্রশ্ন রেখেছি, বলছে হলো গিয়ে সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, এই 4টি মেঘের কে একত্রে বলা হচ্ছিল কি চারি মেঘ। তারপর হচ্ছে আকাশের কোন কোণে প্রথমে মেঘ জমেছিল? বলছিল কি ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, অর্থাৎ ঈশান কোণে মেঘ জমেছিল, অর্থাৎ যেটা হলো কি উত্তর পূর্ব কোণ, সেই কোণটাকে বলা হচ্ছিল ঈশান কোণ। এবার দেখো বলছিল কি ব্যঙ্গ তড়কা বাজ, অর্থাৎ ব্যাঙের মতো তড়কা করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে তাকে বলছে ব্যঙ্গ তড়কা বাজ বলে। তারপর দেখো উঠে পড়ে ঘরগুলো করে দলমল, ঘরগুলো কেন দলমল করছে? কারণ কি 7 দিন ধরে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি এবং বন্যা হচ্ছে, পর্বত সমান ঢেউ হয়ে কি বলছে বন্যার জল আসে, ফলে কি বলছে মাটিতে পুঁতে রাখা কি বলছে ঘরের খুঁটি বা বাঁধন আলগা হয়ে ঘরগুলো দলমল করছিল। জৈমিনীকে কখন তারা স্মরণ করে? বলছে কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাজ পড়তে থাকে, সেই সময় ভয়ে কলিঙ্গবাসীরা জৈমিনী মুনিকে স্মরণ করে। পরের প্রশ্ন দেখা যায়, বলছে কি না পায় দেখিতে কেহ রবির কিরণ। তা বলছে রবির কিরণ দেখতে না পাওয়ার কারণটা কি? বলছে কলিঙ্গ দেশে 7 দিন ধরে প্রবল বেগে ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে আকাশে ঘন কালো মেঘ জমে আছে, আর এই মেঘ জমে থাকার জন্য কি বলছে কি কেউ বলছে যে সূর্যের আলোটা পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নয়, ফলে কি বলছে চারিদিকে প্রকৃতিতে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এই জন্য কেউ দেখতে পাচ্ছে না রবির কিরণ। কলিঙ্গ দেশে কখন অন্ধকার নেমে আসে? যখন কলিঙ্গের সমগ্র আকাশে কালো মেঘ ছেয়ে যায়, তখন কি বলছে কলিঙ্গে অন্ধকার নেমে আসে। অর্থাৎ দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে এখানে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। অর্থাৎ এরকম ভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু কোথা থেকে প্রশ্ন আসছে, কি আসছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ তুমি টেক্সট পোর্শনটা কমপ্লিট করে রেখেছো। চারি মেঘ বলতে তারপর রড কি ধরনের শব্দ? বলছে রড শব্দটি একটি প্রচলিত লৌকিক শব্দ, যার অর্থ হলো দৌড়ে পালানো। তারপর বলছে ঝড়ে শস্য ক্ষেত্রের কি দশা হয়? বলছে ঝড়ে শস্য ক্ষেত্রে গাছগুলি সব উল্টে পড়ে। এবার বলছে মেঘের গর্জনের ফলে প্রজাদের কি অবস্থা হয়? বলছে মেঘের গর্জনের ফলে প্রজারা কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। কারণ কি? কারণ মেঘটা হলো গিয়ে বলছে দূর দূর হুড় হুড়, যেমন বাতাস বইছে শব্দ করে, তারপর হলো গিয়ে আবার তার সঙ্গে হলো গিয়ে কি যে না দুমদাম করে আওয়াজ হচ্ছে, কি যে না মেঘের আওয়াজ, গুড় গুড় করে যেমন আওয়াজ, সেটাকে বলছে আরো ভয়ঙ্কর ধরনের আওয়াজ হচ্ছে। তো বলছে এইরকম একটা আওয়াজে কি হচ্ছে যে না কেউ কিন্তু কারো কোনো কথার শব্দ শুনতে পাচ্ছে না। কলিঙ্গে নিরবধি কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? তো সেখানে প্রশ্ন রাখা আছে, একটা 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল। তারপর বলছে দেখো চণ্ডীর আদেশে হনুমান কি করেছিল? বলছে চণ্ডীর আদেশে হনুমান মঠ অট্টালিকায় ভেঙে খান খান করেছিল। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তা বলছে কি এটা শ্রী কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকা মঙ্গল বা হলো গিয়ে তোমার চণ্ডী মঙ্গল বা কলিকা মঙ্গল কাব্যের অন্তর্গত। তা বলছিল গিয়ে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কি কি নামে অভিহিত করা? এই প্রশ্নটা দেখো, এটাও কিন্তু অনেক সময় আসে। সেটা হলো গিয়ে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়মঙ্গল, চণ্ডীমঙ্গল, কবিকঙ্কন চণ্ডী, অম্বিকা মঙ্গল, কলিকা মঙ্গল ইত্যাদি নামেও কি বলছে যে তোমার অভিহিত করা হয়ে থাকে বা পরিচিতি লাভ করেছে। এবারে দেখো মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? এখান থেকেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে হলো গিয়ে 2টি খণ্ডে, একটি হলো আকেঠিক খণ্ড, অন্যটি হলো গিয়ে বণিক খণ্ড। এবার বলছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? বলছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে আমরা তো বলে দিলাম যে চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত, এবার বলছে চণ্ডীমঙ্গল কাব্যে তো 2টো খণ্ড, তা বলছে হলো একটা হলো আখেটিক খণ্ড, অন্যটি হলো বণিক খণ্ড। তা বলছে কোন খণ্ডের অন্তর্গত? বলছে হলো এই কবিতাটি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি আখেটিক খণ্ডের অন্তর্গত। এবার বলছে দেখো জলধারার বর্ষণে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জলধারার বর্ষণকে বলছে দেখো জলধারার বর্ষণকে কবি করিকর অর্থাৎ বলছে হাতির সুর দিয়ে জল ফেলার সঙ্গে তুলনা করা হয়েছে। বলছে হাতি তার সুরের মধ্যে 6 থেকে 7 লিটার পর্যন্ত কি বলছে জল একবারে নিঃশ্বাসে এক নিঃশ্বাসে সে নিতে পারে। এবার বলছে দেখো সেই জলটা দেখবে সে নিয়ে কি করছে, নিজে খাচ্ছে, আবার অনেক সময় কি বলছে জলটাকে নিয়ে পিঠের উপরে ছুড়ে দিচ্ছে, নিজে স্নান করছে। তা বলছে এইরকম ভাবে 6-7 লিটার জল যদি একবারে হুড়হুড় করে যদি পড়তে থাকে, তা বলছে সেটা যেমন হয় ঠিক সেরকম ভাবে প্রবল বেগে যে বর্ষণ হচ্ছিল, তা বলছে সেই বর্ষণের রূপ বা প্রকৃতিটা সেটাকে বর্ণনা করার জন্য এখানে বলছে করিকর সমান বরিশে জলধারা সেটাকে তুলনা করা হয়েছে।
তারপর দেখো বলা হচ্ছে হলো গিয়ে কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? এই প্রশ্নটা আমি আগেও আলোচনা করেছি যে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে প্রবল মেঘের গর্জন হচ্ছিল, ফলে কলিঙ্গবাসীরা কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না, কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছিল না। কারণ কি? অন্ধকারমচ্ছন্ন পরিবেশও বিরাজ ছিল। তারপর যে মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন? বলছিল কি অথবা কলিঙ্গবাসীরা কেউ যে জৈমিনী মুনির নাম স্মরণ করেছেন। কারণ যখন দেখবে মানুষ নিরুপায় হয়ে পড়ে, কোনো আশা আর থাকে না বেঁচে থাকার, তখন মানুষ অলৌকিকতায় বিশ্বাস করে। কারণ কি? কারণ এই অলৌকিকতা পারে মানুষকে কি বলছে একটা মিরাকেল ঘটিয়ে দিতে। তো বলছে এখানেও ঠিক সেরকমই দেখো, যখন কলিঙ্গবাসীরা দেখছিল আর কোনো উপায় নেই বেঁচে থাকার, তখন তারা কি যে না জৈমিনী মুনির নাম স্মরণ করছিল। না পায় কেহ দেখিতে রবির, না পায় দেখিতে কেহ রবির কিরণ, রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? কারণ কি? বলছে হলো কি চারিদিকে চারি মেঘ বলছে অন্ধকার করে এসেছিল, ফলে সেখানে হলো গিয়ে বলছে প্রকৃতিতে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল, ফলে সূর্যের আলোটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। এবার দেখো 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ এবং ঘরবাড়ির কি ক্ষতি হলো? 7 দিনের বৃষ্টিতে শস্য ক্ষেত জলে ডুবে যাওয়ার ফলে ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, বলছে কবি কোন বিষয়ের সঙ্গে কি বলছে তুলনা করেছেন? বলছে হলো কি প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিলা মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্রপদ মাসের তুলনা করেছেন। এবার বলছে দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভাদ্রপদ মাসে পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার বলছে দেখো উচ্চনাদে কলিঙ্গ কিসের ডাক শোনা যায়? বলছে হলো গিয়ে ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছিল। হুড় হুড় দূর দূর বহে ঘন ঘন ঝড়। এবং উক্তিটির তাৎপর্য কি? বলছে হলো উদ্ধৃতাংশতে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ এখানে প্রকাশিত হয়েছে। এবার দেখো বলছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? বলছে মুষলধারা বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। শ্রী কবিকঙ্কন কার উপাধি? বলছে শ্রী কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর উপাধি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হলিত, লাইনটির অর্থ বলছে হলো গিয়ে উদ্ধৃত পংক্তিটির অর্থ হলো গিয়ে সবুজ শস্য ক্ষেত ধুলোয় ঢেকে গেল। কারণ কি? ঝড় হচ্ছিল। এবার দেখো ঝড় হলে কি হয় যে সাধারণত হলো কি প্রথমে যদি বৃষ্টি যদি না হয়, শুধু যদি ঝড় হয় তাহলে ধুলো উঠতে থাকে চারিদিকে, এবং সেই ধুলোবালি কোথায়? ঘর বাড়ি গাছপালা সব কিছুর উপরে জমে যায়। তো এখানেও ঠিক সেরকমই দেখো প্রথমে ঝড়ের ফলে কি হলো যে না শস্য ক্ষেত সব ধুলোয় ঢেকে গেল। প্রজা চমকিত হলো কেন? বলছিল বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং কি হচ্ছে প্রবল দুর্যোগে শস্য ক্ষেতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, এবং কি বলছে হলো কি এই চারি মেঘের নাম লেখা নিয়ে, তারপর হলো কি অষ্ট গজরাজের নাম লেখা নিয়ে কি বলছে যে আমাদের একটুখানি কনফিউশন থেকে যায়। তো বলছে হলো কি সেটা দেখো আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বলছে হলো কি চারি মেঘ, আবর্ত, সম্বর্ত, পুষ্কর, দ্রোণ এবং অষ্টগজরাজ তাদের নাম ঐরাবত, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক। তো এখানেই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতাটি মোটামুটি আমরা চেষ্টা করলাম যে খুঁটিয়ে টেক্সটটাকে পড়া এবং সেখান থেকে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কেমন ধরনের হবে, তো সেখান থেকে আমি একটুখানি তোমাদেরকে পড়তে সাহায্য করলাম। এবার তোমরা এটাকে আরও ভালো করে পড়বে, যত তোমরা টেক্সটটাকে খুঁটিয়ে পড়বে তত তোমরা দেখবে বিষয়টা সম্পর্কে তোমরা আরও ভালো করে জানতে পারছো। তো যাই হোক, এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি অন্য বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।